ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। এই আগের চ্যানেলটা চালাও তো। জি কর্তা বাবু? বলছি আগের চ্যানেলটা চালাও, এটা নয়। জি আগে চালাচ্ছি বাবু। নমস্কার, আমি শুভদীপ, আর আপনারা শুনছেন লেট নাইট মিস্ট্রি। কে নামটা মনে আছে তো? প্রিয়নাথ মুখোপাধ্যায়। না, আজকে আর বলবো না গল্পের মধ্যে কি আছে বা কি নিয়েই বা এই গল্প। তাহলে চলুন শোনা যাক। আজকের গল্পের সূত্রধার এবং দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের চরিত্রে আমি শুভদীপ। শুরু হচ্ছে আজকের গল্প। খুব বেশি দিন আগের ঘটনা নয়। একদিন সন্ধ্যার একটু আগে খবর পেলাম যে কেওড়াতলার ঘাটে একজন বৃদ্ধা স্ত্রীলোককে সৎকারের জন্য আনা হয়েছে, কিন্তু তার মাথায় একটা আঘাতের চিহ্ন থাকায় সেই ঘাটের সব রেজিস্ট্রারের মনে হয় যে নিশ্চয়ই কেউ মাথায় আঘাত করে এই বৃদ্ধাকে খুন করেছে। তাই তিনি এই মৃতদেহের সৎকারের কাজ বন্ধ রেখে থানায় খবর দেন। যেসব ব্যক্তি মৃতদেহ এখানে এনেছিল, পুলিশ শ্মশান ঘাটে না পৌঁছানো পর্যন্ত তাদেরকেও সেখানে আটক করে রাখেন তিনি। থানার কর্মচারীরা খবর পাওয়া মাত্রই সে ঘাটে গিয়ে উপস্থিত হন। কিন্তু সব কথা শুনে কিছুই স্থির করতে না পেরে এই অনুসন্ধানের কাজে তাদের সাহায্য করবার জন্য আমাদের অর্থাৎ গোয়েন্দা বিভাগের সাহায্য প্রার্থনা করেন। যখন এই সংবাদ আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন আমি ছাড়া আর কোনো কর্মচারী আমাদের থানায় উপস্থিত ছিলেন না। ফলে এই অনুসন্ধানের ভার আমার উপরেই এসে পড়ে। থানা থেকে বের হয়ে প্রথমেই আমি কেওড়াতলা ঘাটে গিয়ে উপস্থিত হই। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই জানেন যে কেওড়াতলা ঘাটটি কালীঘাটেরই কাছে, তাই বাইরের অধিকাংশ মৃতদেহই এইখানে সৎকারের জন্য আনা হয়। সেই ঘাটে উপস্থিত হয়ে আমি দেখলাম একটা ভাঙা দড়ির খাটের উপর একজন স্ত্রীলোকের মৃতদেহ রাখা রয়েছে। সেই মৃতদেহ দেখে আমার মনে হলো মৃতা ব্যক্তির বয়স ৮০ বছরের কম তো হবে না। তার শরীর নিতান্তই জীর্ণ এবং শীর্ণ। দেখে মনে হয় অনেকদিন ধরেই তিনি রোগগ্রস্ত ছিলেন। শরীরের অবস্থা এমন হলেও তার কপালের উপরের দিকে মাথার কাছে একটা আঘাতের চিহ্ন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। আঘাতটি খুব সামান্য বলেও মনে হলো না। দৈর্ঘ্যে প্রায় ৩ ইঞ্চি এবং প্রস্থে প্রায় ২.৫ ইঞ্চি হবে। এই আঘাতের চিহ্ন পুরনো বলেও মনে হলো না, বরং এটাই মনে হলো যেন বৃদ্ধা আজই এই আঘাত পেয়েছেন এবং ক্ষতস্থান থেকে বেশ রক্তপাতও হয়েছিল, কারণ এখনো সেই ক্ষতস্থানের আশেপাশের জায়গায় শুকনো রক্তের চিহ্ন রয়ে গেছে এবং ক্ষতস্থানের উপরের চামড়াও সেরকম শক্ত হয়ে যায়নি। আরও দেখলাম সেই আঘাতের উপর কাঁচা মাটি লাগার দাগ বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। মৃতার এইরকম অবস্থা দেখে কিভাবে এবং কারা এই মৃতদেহ এখানে নিয়ে এসেছে তা জানবার জন্য রেজিস্ট্রারকে জিজ্ঞেস করায় তিনি বললেন, আজ বেলা 1টা নাগাদ রামেশ্বর ও ভবতারণ নামে দুজন ভদ্রলোক এবং বিলাসী বলে একজন স্ত্রীলোক, এই 3 জনে মিলে এই মৃতদেহ সৎকার করবার জন্য এখানে নিয়ে আসে। সৎকারের আগে নিয়ম মাফিক আমি যখন ওই মৃতদেহ দেখতে যাই, সে সময় দেখতে পাই যে এর মাথায় বেশ বড় একটা ক্ষত চিহ্ন রয়েছে। কীভাবে এর মাথায় সে আঘাত লেগেছে তা ওদের জিজ্ঞেস করায় কেউ তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এরকম নানা কারণে আমার মনে সন্দেহ হয়, সুতরাং বাধ্য হয়ে আমাকে থানায় খবর দিতে হয়। রেজিস্ট্রারের কথা শুনে আমি এক এক করে রামেশ্বর এবং ভবতারণকে ডেকে পাঠালাম। আলাদা আলাদাভাবে ওদের জিজ্ঞাসা করায় ওরা দুজনেই বললেন, আগে আমরা বিলাসীদের প্রতিবেশী। আজ সকালে 11টা নাগাদ বিলাসী আমাদের বাড়িতে এসে বলে যে তার শাশুড়ি মারা গেছেন, কিন্তু সেরকম লোকজন কেউ না থাকায় সৎকারের জন্য তাকে শ্মশানে নিয়ে যেতে পারছে না। বিলাসীর যে তার শাশুড়ি ছাড়া আর কেউই নেই এ কথা আমরা জানতাম। আরও জানতাম যে বৃদ্ধা অনেক দিন ধরেই রোগে ভুগছিলেন। এইসব নানান কারণেই আমাদের মনে কোনো রকম সন্দেহের উদয় হয়নি।
বরং বিলাসীর এমন অসহায় অবস্থা থেকে আমাদের মনে দয়াই হয়েছিল। সুতরাং প্রতিবেশীর যেটুকু কর্তব্য আমরা সেটুকুই করেছি। আপনারা যখন সৎকারের জন্য বৃদ্ধাকে আনতে তার বাড়িতে যান তখন তাকে কেমন অবস্থায় দেখেছিলেন? সৎকারের জন্য বৃদ্ধাকে নিয়ে যেতে আমরা যখন বিলাসীদের বাড়িতে যাই তখন দেখতে পাই ঘরের দাওয়ার উপর বৃদ্ধার মৃতদেহ শোয়ান, আর একটা কাপড় দিয়ে সেই মৃতদেহর আপাদমস্তক ঢাকা। এই অবস্থা দেখে একটা খাট আনিয়ে সেই চাদর ঢাকা অবস্থাতেই মৃতদেহ আমরা তার উপর উঠিয়ে নিই এবং অবশেষে আমরা দুজনে সেই মৃতদেহ সৎকারের জন্য এখানে নিয়ে আসি। বিলাসীও আমাদের সঙ্গেই আসে। যে অবস্থায় পড়ে আমরা এই মৃতদেহ এখানে নিয়ে এসেছি সেই ঘটনা সমস্তটাই আপনার কাছে বললাম। এছাড়া আমরা আর কিছুই জানি না। এখন দেখছি অপরের উপকার করাটাই আমাদের অন্যায় হয়েছে, কারণ আমরা যদি এভাবে বিলাসীর উপকার করতে না গিয়ে আসতাম তাহলে আমাদের এই বিপদেও পড়তে হতো না। দুই প্রতিবেশী ভদ্রলোকের কথা শুনে আমি সেই স্ত্রীলোক অর্থাৎ বিলাসীকে ডেকে পাঠালাম। তাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করায় সে বলল, এই বৃদ্ধা আমার শাশুড়ি ছিল। বহুদিন হলো আমি বিধবা হয়েছি। বিধবা হওয়ার পর থেকেই আমি আর আমার শাশুড়ি আমরা দুজনেই শুধু এই বাড়িতে থাকতাম। আমাদের আর কেউ নেই। তোমাদের সংসার চলতো কিভাবে? আমার শাশুড়ির কাছে কিছু টাকা পয়সা ছিল, তা দিয়েই আমরা এতদিন জীবনযাপন করে এসেছি। আর তাছাড়া বড় বাজারে আমার স্বামীর একটা হুঁকোর দোকান ছিল। আমার স্বামীর মৃত্যুর পর সেই দোকানেরই একজন কর্মচারীকে সেটার ভার দেওয়া হয়। সেই মাসে মাসে কিছু টাকা দিয়ে যেত। তা থেকেই আমরা এই সংসারের খরচ চালিয়ে নিতাম। তোমাদের আর কোনো সঞ্চয় নেই? শুনেছি আমার শাশুড়ির কাছে কিছু নগদ অর্থ এবং কিছু গয়নাগাটি ছিল, কিন্তু আমি স্বচক্ষে তা কখনো দেখিনি বা তিনিও আমায় কখনো দেখাননি। তবে কথায় কথায় অনেক সময় বলতেন যে তার মৃত্যুর পর তার যা কিছু সম্পত্তি আছে সেটা তিনি আমাকে দিয়ে যাবেন। কিন্তু তার মৃত্যুর সময় আমার সাথে তার দেখা না হওয়াতে তিনি কিছুই বলে যেতে পারেননি বা কিছু দিয়েও যাননি। সুতরাং তার কি আছে বা না আছে আমি এখনো কিছুই জানতে পারিনি। আচ্ছা, তোমার শাশুড়ি মোটামুটি কবে থেকে অসুস্থ? আমার শাশুড়ির বয়স খুব একটা কম নয়, মনে হয় ওই ৮০ মতো হবে। তার এতটা বয়স হয়েছিল ঠিকই, কিন্তু তিনি দুর্বল বা অকর্মণ্য হয়ে পড়েননি। সংসারের অধিকাংশ কাজকর্ম তিনি নিজের হাতেই করতেন এবং ইচ্ছে মতো পাড়ায় এ বাড়ি ও বাড়ি ঘুরেও বেড়াতেন। এর আগে আমি একদিনের জন্যও কখনো তার শরীর অসুস্থ হতে দেখিনি। তবে প্রায় ওই ১ মাস হলো তার জ্বর হয়। ৪-৫ দিন পর সেই জ্বর সেরে যায় বটে, কিন্তু হাত পা কীরকম ফুলতে থাকে। অবশেষে আবার তিনি জ্বরে পড়েন, আর সেই জ্বর তাকে কখনো ছেড়ে যায়নি। ক্রমেই তার শরীর খুব দুর্বল এবং ক্ষীণ হয়ে পড়ে। শেষ ৪-৫ দিন তো তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তিনি প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন। যে বাড়িতে আমরা বাস করি সেটা আমাদের নিজেরই বাড়ি। সেটা প্রায় ৩ বিঘা জমির ওপরে তৈরি, তবে বেশিরভাগটাই গাছপালায় ঢাকা। ফলে আমাদের বাড়িটা খুবই ছোট, আর সেখানে থাকবার উপযোগী কেবল ২টো মাত্র কাঁচা ঘর। তারই একটাতে আমার শাশুড়ি থাকতেন আর অন্যটাতে আমি। আমার শাশুড়ির অসুখ যখন খুব বেড়ে উঠল তখন তিনি ঘরের থেকে বেরিয়ে সামনের বারান্দার ওপর বিছানা পেতে সেখানেই থাকতে শুরু করলেন। সেই শয্যা থেকে তাকে আর উঠতে হলো না। সেই শয্যাই হলো তার শেষ শয্যা। তাকে কি তুমিই দেখাশোনা করতে? হ্যাঁ, শেষ কদিন তার আর বিছানা থেকে উঠবার ক্ষমতা ছিল না। সেই কদিন তার সমস্ত কাজকর্ম আমিই করেছি। সংসারের প্রতিদিনের কাজকর্ম ছাড়াও
তাকে ওঠানো, বসানো, তার মলমূত্র পরিষ্কার করা সমস্তই আমি করেছি। কিন্তু গত 2 দিন ধরে এইসব কাজ এতই বেড়ে উঠেছিল যে একা আমার পক্ষে তা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আজকে সকাল 8টার মধ্যে কতবার যে তাকে ওঠাতে হয়েছে আর কতবার যে তার মলমূত্র পরিষ্কার করতে হয়েছে তার হিসেব নেই। এমন অবস্থা দেখে আমি মনে করলাম যে এই অবস্থা চলতে থাকলে শুধু আমার দ্বারা ওর সেবা শুশ্রূষা করা সম্ভব হবে না, অথচ এইসব কাজে সাহায্য করতে পারে এমন কোনো লোক আমাদের পাড়ায়ও নেই। তখন কি করলে? সেই সময় আমার মনে পড়ল যে ওই ভবানীপুরের তরলা এই বিপদের সময় আমাকে সাহায্য করলেও করতে পারে। তরলা? তরলাকে? ওই যেখানে আমাদের বাড়ি তার কাছেই তরলারা বাস করত। তার সাথে আমার বেশ বন্ধুত্বও ছিল। সে আমাকে এতটাই ভালোবাসতো যে আমি যদি তাকে কোনো কিছুর জন্য অনুরোধ করতাম, তার নিজের 1000 ক্ষতি হলেও সে আমার অনুরোধ শুনত এবং সেই কাজটা করত। তারপর তরলার স্বামী এই জায়গা ছেড়ে ভবানীপুরে বাস করতে শুরু করেন, সুতরাং তরলাকেও তার সঙ্গে যেতে হলো। ভবানীপুরে যাওয়ার পরও তরলা কতদিন আমাদের বাড়িতে এসেছে আর কত রাত কাটিয়েও গেছে। আমিও বহুদিন তার বাড়িতে গিয়ে থেকে এসেছি। আমার শাশুড়ির এই অবস্থা দেখে আমি মনে মনে ভাবলাম যে এই অবস্থায় তরলাকে খবর দেওয়াই আমার উচিত কাজ হবে। আমাদের এই অসময়ে সে যদি আসে তাহলে আমার খুবই উপকার হয়। এই ভেবে আমি শাশুড়িকে একা রেখেই তরলাকে খবর দেওয়ার জন্য ভবানীপুর গিয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে তরলার সাথে আমার সাক্ষাৎ হলো না। সেখানে গিয়ে জানতে পারলাম আজ 3 দিন হলো সে তার বোনের বাড়িতে গেছে। তরলার সাথে দেখা না হয় আমি মনের দুঃখে ভবানীপুর থেকে আমার বাড়িতে ফিরে আসলাম। এসে দেখলাম দাওয়ায় যেখানে আমি শাশুড়িকে রেখে গিয়েছিলাম তিনি সেখানেই শুয়ে আছেন, কিন্তু যার ওপর তিনি আগে শুয়েছিলেন তিনি তার উপরে নেই। আরও দেখলাম যে তার মাথার একটা অংশ জখম হয়েছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে। এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখন কাউকে কিছু বললাম না। তিনি কিভাবে মাথায় আঘাত পেয়েছেন একথা আমি বারবার তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি আর কোনো কথা বলার অবস্থাতেই ছিলেন না। তখন আমি বুঝলাম যে আমি আসার আগেই তিনি মারা গেছেন। এরপর পাড়ার 2 জন লোকের সাহায্যে সৎকার করবার জন্য তার মৃতদেহ আমি এখানে নিয়ে আসি। তারপর যা ঘটেছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। রামেশ্বর, ভবতারণ তথা বিলাসীর কথা শুনে বৃদ্ধা যে কিভাবে আঘাত পেয়েছেন তা কিছুতেই বুঝতে পারলাম না। কেওড়াতলার ঘাটের অনুসন্ধান এখানেই শেষ হলো। বৃদ্ধার মৃতদেহ পরীক্ষার জন্য হসপিটালে পাঠিয়ে দিয়ে আমরা সকলেই বৃদ্ধার বাড়িতে গেলাম। বিলাসী তার বাড়ির যেমন অবস্থা বর্ণনা করেছিলেন বাড়িটি প্রায় সেই রকমই দেখলাম। ঘরের বাইরে যে দাওয়ার উপরে অসুস্থ অবস্থায় বৃদ্ধা ছিলেন বিলাসী সেই জায়গাটি দেখিয়ে দিল। দেখলাম জায়গাটি মাটির উঠোন থেকে প্রায় 4 ফুট উঁচু। আরও দেখলাম যে ঘরের চালের নিচে সারি দিয়ে কতগুলো ইট বিছানো রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এইখানে এত ইট এইভাবে রাখা কেন? ওই বৃষ্টির জল যখন চাল বেয়ে মাটিতে পড়ে তখন সেই জায়গাটায় গর্ত হয়ে যায়, তাই ওই জায়গায় ইট বিছানো রয়েছে। আমি আরও দেখলাম যে সেই ইটের উপরে এবং তার আশেপাশের জায়গাটা খুব ভালোভাবে নিকোনো রয়েছে। বিলাসীকে সেই কথা জিজ্ঞেস করায় সে বলল, এই গোটা ঘরদোর প্রতিদিনই সকালে আমি ভালোভাবে নিকোই, আর আজ যতবার শাশুড়ির মলমূত্র পরিষ্কার করেছি ততবারই এইখানটাও মুছে নিয়েছি। সেই জন্যই জায়গাটা এখন এত পরিষ্কার অবস্থায় আছে। তা তুমি যখন তোমার সাহায্যের জন্য ভবানীপুর থেকে লোক ডাকতে গিয়েছিলে তার কতক্ষণ আগে এই জায়গাটা এইভাবে পরিষ্কার করেছিলে? আমি এখানটা খুব ভালোভাবে পরিষ্কার করে তবেই ভবানীপুরে যাওয়ার জন্য বেরিয়েছিলাম।
ভবানীপুর থেকে ফিরে আসতে তোমার কত সময় লেগেছিল? বোধহয় 1 ঘন্টার বেশি হবে না। ভবানীপুর থেকে ফিরে আসবার পরও কি এই জায়গাটা তুমি আবার পরিষ্কার করেছিলে? করেছিলাম বই কি। আবার ফিরে এসে এই জায়গাটা পরিষ্কার করার কারণ কি? আমি ভবানীপুর থেকে ফিরে এসে দেখলাম দাওয়ার ওপর আমার শাশুড়ি আবার নোংরা করে ফেলেছেন। সেই সব তো আমাকেই পরিষ্কার করতে হলো, তাই একেবারে নিচে পর্যন্তই পরিষ্কার করি। আচ্ছা আচ্ছা, যখন তুমি দাওয়ার নিচে পরিষ্কার করছিলে সেখানে সেই সময় কোনো বিশেষ জিনিস দেখতে পেয়েছিলে কি? না, তেমন কোনো বিশেষ জিনিস তো দেখতে পাইনি, কিন্তু এক জায়গায় একটু রক্ত পড়েছিল। আমি তখন সেখানটাও পরিষ্কার করে দিয়েছিলাম। যেখানে রক্ত পড়েছিল তার কাছাকাছি জায়গাটা কি সেই সময় ভিজে ছিল নাকি শুকিয়ে গিয়েছিল? সেই জায়গাটা তখনও অল্প অল্প ভিজে ছিল, একেবারে শুকিয়ে যায়নি। সেই সময় সেই ভিজে মাটির উপর তুমি কোনো রকম চিহ্ন লক্ষ্য করেছিলে কি? আমার যেন দেখে মনে হয়েছিল ওই যেখানে রক্ত পড়েছিল তার কাছেই কেমন একটা বড় চিহ্ন ছিল। ওই কোনো একটা বড় জিনিস রাখলে যেরকম ছাপ পড়ে, অনেকটা সেই রকম চিহ্ন। সেই চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তুমি লক্ষ্য করেছিলে? একটু ভেবে দেখো তো কিছু মনে পড়ে কিনা। মনে হচ্ছে যেন আরও কিছু চিহ্ন ছিল। সেগুলো কিরকম? নিশ্চিত করে বলতে পারি না, তবে দেখে মনে হয়েছিল সেগুলো কোনো মানুষের পায়ের চিহ্ন। ঠিক কোন জায়গায় কোন কোন চিহ্ন তুমি লক্ষ্য করেছিলে সেই জায়গাগুলো ঠিক করে আমাকে দেখিয়ে দিতে পারবে কি? মনে হয় না সেসব একেবারে ঠিক মতো দেখাতে পারবো, তবে আন্দাজ মতো দেখিয়ে দিতে পারি। এই বলে সে দাওয়ার নিচের কয়েকটি জায়গা আমায় দেখিয়ে দিল। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার শাশুড়ির টাকা কড়ি গয়নাগাটি যা আছে সেসব কোথায়? আমি তো আগেই বললাম, সেসব কি আছে না আছে তার কিছুই আমি জানি না। আর যদি থেকেও থাকে তাহলেও তিনি যে কোথায় তা রেখে গেছেন সেটাও আমি বলতে পারি না। আর তোমার নিজের কি কি আছে? আমার নিজের টাকা কড়ি কিছুই নেই। গহনাপত্র? না, তাও নেই। তোমার স্বামী যখন জীবিত ছিলেন তখন তো নিশ্চয়ই তুমি গহনাগাটি পরতে, তাহলে এখন সেসব কি হলো? এক এক করে সমস্তই বিক্রি করে ফেলেছি। বিক্রি যদি করে থাকো তাহলে সেই টাকা দিয়ে কি করলে? খেয়ে ফেলেছি। মানে সব টাকাই সংসার চালাতে খরচ হয়ে গেছে। তা তুমি আগে যে আমাকে বলেছিলে যে তোমার শাশুড়ির যা টাকা ছিল তাই দিয়েই তোমাদের দুজনের সংসার চলে। তাছাড়া বড় বাজারে তোমার স্বামীর যে হুকোর দোকান ছিল সেখান থেকেও তো মাসে মাসে কিছু পেয়ে থাকো। তাহলে এমন অবস্থায় তোমাকে তোমার গহনা বিক্রি করতে হলো কেন? বিক্রি যখন করেই ফেলেছি তখন আর আপনাকে সে নিয়ে কি বলবো। যখন আমাদের মধ্যে এইসব কথাবার্তা চলছিল তখন সেই পাড়ার অনেক লোক সেখানে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে হঠাৎ করেই একজন বলে উঠল, তোমার উপপতিকে যে এতদিন ধরে খাওয়ালে সে কথা এখন বলছো না কেন? এ কথা শুনে আমি বিলাসীকে আবার জিজ্ঞেস করলাম, উনি যা বললেন তা শুনলে কি? তা কে তোমার এই উপপতি? ও আমার শত্রু। ও মিথ্যে কথা বলে আমার বদনাম করবার চেষ্টা করছে। আমার কোনো উপপতি নেই। বিলাসের কথা শুনে এবং তার বাড়ির ব্যাপার স্যাপার ভালোভাবে লক্ষ্য করে আমি মনে মনে ভাবলাম যে এ আবার কি? এ কি খুন নাকি আত্মহত্যা, নাকি স্বাভাবিক রোগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার? আত্মহত্যাই বা বলি কিভাবে? যদি কোনো অস্ত্র বা অন্য কোনো শক্ত জিনিস দিয়ে বৃদ্ধা নিজের মাথায় আঘাত করতেন তাহলে সেই জিনিসটাই বা গেল কোথায়? সেই রকম কোনো জিনিসও তো কাছাকাছি কোথাও পাওয়া যায়নি। তাছাড়া দাওয়ার নিচে এক জায়গায় রক্তের চিহ্ন দেখা গেছে। এমন অবস্থায় বৃদ্ধা যে আত্মহত্যাই করেছেন তা কিভাবে বলা যেতে পারে? কিন্তু যদি আত্মহত্যা না হয় তাহলে কি স্বাভাবিক রোগেই তার মৃত্যু ঘটেছে? সেটাই বলা যেত যদি না ওর মাথার উপর এমন গুরুতর আঘাতের চিহ্ন থাকত। আরও একটা কথা, সেই সময় বাড়িতে এই বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। সেই সময় হয়তো তিনি রোগের জ্বালায় ছটফট করতে করতে দাওয়ার নিচে রাখা ইটের উপর পড়ে যান
সেই ইটের আঘাতেই হয়তো তার মাথায় চোট লাগে। দাওয়ার নিচে সেই রক্তের চিহ্নই বিলাসী ফিরে এসে দেখতে পেয়েছিল। বৃদ্ধা পড়ে যাওয়ায় কিছুক্ষণ পর নিজে নিজেই একটু সুস্থ হলে আবার উপরে উঠে তিনি যেখানে আগে শুয়েছিলেন সেইখানেই গিয়ে শুয়ে পড়েন। তার কিছুক্ষণ পরে হয়তো ওই অবস্থাতেই তার প্রাণবায়ু বের হয়ে যায়। এরপর বিলাসী যখন ভবানীপুর থেকে ফিরে আসে তখন দেখতে পায় যে তার শাশুড়ি মারা গিয়েছে। আমার এই অনুমান যদি সঠিক হয় তাহলেও অনেকের মনে আরও একটা সন্দেহ উদয় হতে পারে। সেটা হলো মৃত্যুশয্যায় শায়িত যে বৃদ্ধা নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে না, দাওয়া থেকে যে অহরহ পড়ে যায়, তিনি অন্য কারোর সাহায্য না নিয়ে মৃত্যুর সামান্য আগেই সে উঁচু দাওয়ার উপরে কিভাবে উঠতে সক্ষম হলেন? সেক্ষেত্রে তো তাকে সিঁড়ির ধাপ দিয়ে উঠতে হতো, অথচ বিলাসীর কথা মতো দাওয়ার কাছে সেই উঠোনে কারোর পায়ের ছাপ দেখা গিয়েছিল, সিঁড়িতে নয়। তাহলে সেই পায়ের চিহ্ন কার হতে পারে? এমতো অবস্থায় আপনারা যা বিবেচনা করতে চান করতে পারেন, কিন্তু আমার এখন প্রধান কাজ হলো এটা খুন কিনা তার তদন্ত করা। যদি বৃদ্ধা দাওয়া থেকে পড়ে না গিয়ে থাকেন এবং মাথায় উঠোনে রাখা ইটের আঘাত না লেগে থাকে, তাহলে একে খুন না বলে আর কি বা বলা যেতে পারে? উঠোনের উপর যে পায়ের চিহ্নের কথা বিলাসী বলেছে তা যদি সত্যি হয় তাহলে সে পায়ের চিহ্ন হয়তো হত্যাকারীর। আর যদি একে হত্যাকাণ্ড বলেই ধরা হয় তাহলে কে সেই হত্যাকারী? আর এই হত্যার উদ্দেশ্যই বা কি? এই অশীতিপর বৃদ্ধাকে হত্যা করার দুটো মাত্র উদ্দেশ্যই থাকতে পারে। প্রথমত মতবিরোধ বা বিবাদ, কিন্তু কই, বৃদ্ধার সঙ্গে অন্য কারোর কোনো রকম বিরোধ আছে এমন কথা তো কেউ বলছে না। এছাড়া দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে তার সর্বস্ব চুরি করা। এক্ষেত্রেও বৃদ্ধার কিছুই ছিল কিনা এ কথা বিলাসী পর্যন্ত ঠিক মতো জানে না। তাহলে অন্য কোনো ব্যক্তি কিভাবেই তা জানতে পারবে তার কিছু আছে কিনা? তবে সব থেকে বড় কথা হলো আমাদের জিজ্ঞাসাবাদের সামনে পড়ে বিলাসী যে সত্যি কথা বলেছে তাই কি নিশ্চিতভাবে বা জোর দিয়ে বলা যায়? যাই হোক, এখন আমাদের মনে কতগুলো চিন্তার উদয় হতে লাগলো। প্রথমত, যার সঙ্গে বিলাসী এতকাল একসঙ্গে বাস করে আসছে তার কিছু আছে কিনা এ কথা বিলাসী একেবারেই কিছু জানতে পারেনি। এটা কতটা সম্ভব তা বলা যায় না। দ্বিতীয়ত, বিলাসী নিজের গহনাগাটিও একটিও নেই। এটাই বা কেমন কথা? হুকুর দোকানের উপসত্ত্ব থেকে যখন তাদের সমস্ত সংসারের খরচই হয়ে যায় তখন কি জন্য নিজের সমস্ত গহনাগাটি বিক্রি করবে সে? আর সেই টাকা করেছেই বা কি? তৃতীয়ত, বিলাসীর উপপত্তি কথাটার মানে কি? সত্যিই কি তার কোনো উপপত্তি আছে? লজ্জায় ভয়ে বিলাসী হয়তো কথাটা অস্বীকার করেছে, কিন্তু পাড়ার লোকে যখন এ কথা জোর দিয়ে বলছে তখন শুধুমাত্র বিলাসীর কথার উপর কি পুরোপুরি বিশ্বাস করা যায়? চতুর্থত, এমন হয়নি তো যে বিলাসী তার উপপতির পরামর্শ মতো বা বিলাসীর সহায়তায় তার উপপতি এই বৃদ্ধাকে খুন করে, তারপর তার যথাসর্বস্ব চুরি করে নিজেদের মনস্কামনা পূর্ণ করেছে। পঞ্চমত, যদি বিলাসীর মনে কোনো রকম পাপ নাই থাকবে তাহলে যে সময় বৃদ্ধার মাথায় সে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিল সেই সময় পাড়ার লোকের কাছে সে কথা না বলে এভাবে গোপন রাখলো কেন? বিশেষত এটাও আশ্চর্যের বিষয় যে রামেশ্বর এবং ভবতারণের সাহায্যে যখন বিলাসী তার শাশুড়ির মৃতদেহ সৎকারের জন্য কেওড়াতলায় নিয়ে আসে তখন পর্যন্ত সে আঘাতের কথা ওদের কাছে গোপন রেখেছিল। এইরকম নানান চিন্তার পরে বিলাসী ও সেই বৃদ্ধা যে ঘরে থাকতেন সেই ঘরগুলো একে একে দেখতে লাগলাম। ঘরের অবস্থা দেখে মনে হলো না যে সেই জায়গা থেকে কোনো জিনিস চুরি হয়েছে বা স্থানান্তরিত করা হয়েছে। তবুও বাক্স প্যাটরা প্রভৃতি সমস্তই খুলে দেখলাম, কিন্তু নগদ অর্থ বা গয়নাগাটি কোনো বাক্সের মধ্যেই দেখতে পেলাম না। এছাড়া পাড়ার অনেকেই বলল যে বিলাসী আর তার শাশুড়ির অবস্থা মোটেই খুব একটা মন্দ নয়। সংসার ওদের মোটামুটি বলতে গেলে ভালোভাবেই চলতো, আর ওদের দুজনেরই বেশ কিছু গয়নাগাটিও আছে। বিলাসী কিন্তু সে কথা স্বীকার করল না।
বরং সর্বসমক্ষে বলল যে, না দারোগাবাবু, এই বসত বাড়িটা ছাড়া আমার আর কিছুই নেই। বিলাসী এবং তার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা শেষ করে আমরা সকলে সেদিন বাড়ি থেকে বিদায় নিলাম। বিলাসী তার বাড়িতেই রইল, যাতে সে কোনো রকম ভয় না পায় সেই জন্য একজন কনস্টেবলকে সেই রাতের জন্য সেইখানেই রেখে এলাম। সেখান থেকে বেরিয়ে আসার পর আমাদের প্রধান কাজ হলো, যদি সত্যি বিলাসীর কোনো উপপতি থাকে তাহলে অনুসন্ধান করে তাকে বের করা। পাড়ার ভেতর অনুসন্ধান করতে করতে ক্রমেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো। প্রথমেই আমরা জানতে পারলাম যে বিলাসীর সত্যিই একজন উপপতি আছে। তারপর তার নামও বের হয়ে পড়ল। শুনলাম তার নাম নাকি গগনচন্দ্র ঘোষ। বিলাসী জাতিতে সুবর্ণ বণিক হলেও তার উপপতি কিন্তু গোয়ালা। গগন ঘোষের নাম যখন আমরা জানতে পারলাম, তখন আর তার ঠিকানা বার করতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। সেই রাতেই আমরা তার বাড়ি খুঁজে পেয়ে গেলাম, কিন্তু গগনকে তার বাড়িতে পেলাম না। জানতে পারলাম সেদিন সকাল সকাল খাওয়া দাওয়া করে সে তার কোন কুটুম বাড়িতে গিয়েছে। সেখান থেকে এখনো পর্যন্ত সে ফিরে আসেনি। গগন বাড়িতে নেই শুধু এইটুকু সংবাদ পেয়ে আমরা যে সেই রাতের মতো নিশ্চিন্ত হলাম তা কিন্তু নয়, বরং গগনের পরিবারের কাছে যাতে আরও কিছু সংবাদ সংগ্রহ করতে পারা যায় তার জন্য আমরা চেষ্টা করতে লাগলাম। গগনের বাড়ির কাছেই লক্ষণচন্দ্র দাস নামে একজন ভদ্রলোক বাস করতেন। পুলিশি তদন্তের কথা জানতে পেরে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে কথাবার্তা বলে মনে হলো লোকটি অভদ্র নন। ভদ্রলোক জানালেন যে, আমি আমার সাধ্যমতো সব বিষয়ে আপনাদের সাহায্য করতে প্রস্তুত আছি। শুনলাম গগন ঘোষ বাড়িতে নেই, কিন্তু তার বাড়ির লোকজনদের আমার কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। অথচ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে আমরা বাড়ির ভিতরেও যেতে পারছি না। এই ব্যাপারে আপনি কি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, গগনদের বাড়ির অন্দরে আমার যাতায়াত আছে, আর ও বাড়ির স্ত্রীলোকেরাও সকলেই আমার সাথে কথাবার্তা বলে থাকেন। বাহ, এ তো খুব ভালো কথা। আমাদের অনুরোধে তখন লক্ষণচন্দ্র গগনের বাড়ির মধ্যে প্রবেশ করলেন এবং আমরা তাকে যেসব কথা জিজ্ঞাসা করতে লাগলাম তিনি গগনের বাড়ির মহিলাদের সে কথা জিজ্ঞাসা করে তার উত্তর দিতে লাগলেন। গগন আজ কোন সময় বাড়ি থেকে বেরিয়েছেন? সকাল 10টা-11টার সময় তিনি এখান থেকে বেরিয়েছেন। কোথায় গিয়েছেন সে? এক কুটুমের বাড়িতে গেছেন। সেই কুটুমের বাড়ি কোথায়? তা তো তিনি বলে যাননি। আজ যে বৃদ্ধা মারা গেছে তার পুত্রবধূ বিলাসীকে আপনারা চেনেন কি? বিলাসীকে শুধু আমি নয়, এ বাড়ি সকলেই চেনে। তা কিভাবে চিনলেন আপনারা? গগনের সাথে তার ভালোবাসা আছে, সেই জন্য সে প্রায় সবসময়ই এখানে আসা যাওয়া করে থাকে। তাছাড়া এই তো মাস আগের কথা, বিলাসী ও তার শাশুড়ি প্রায় 4-5 মাস ধরে এই বাড়িতেই বাস করছিল। তাদের থাকার জন্য গগন বাইরের 2টো ঘরও তাদের দিয়েছিল। তারা ভালোই ছিল এখানে, কিন্তু প্রায় 2 মাস আগে একদিন বৃদ্ধার শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন তারা এই বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। তারপরে বাড়িতে তারা আর আসেনি। আচ্ছা, যে সময় বিলাসী এবং তার শাশুড়ি এই বাড়িতেই বাস করতেন সেই সময় তাদের কাছে গহনাগাটি বা কোনো রকম মূল্যবান জিনিসপত্র কিছু ছিল কিনা বলতে পারবেন? সকলেই শুনেছেন যে ওই বৃদ্ধার বেশ কিছু গয়নাগাটি এবং কিছু নগদ অর্থও আছে, কিন্তু কেউ কখনো তা চোখে দেখেনি। তবে বিলাসীর যা গয়নাগাটি ছিল তার বেশিরভাগই সকলেই দেখেছেন। তার নিজের গয়নাগাটিও খুব একটা কম ছিল না। বিলাসীর এসব গহনা আপনারা কতদিন হলো শেষ দেখেছেন? প্রায় 2 মাস হলো। যখন তারা এই বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে চলে যায় সেই সময় বিলাসীর অনেক গয়নাই এবারে সকলেই দেখেছিল। গহনাপত্র ছাড়া তাদের আর কিছু সেরকম জিনিসপত্র আছে কি আপনারা কিছু জানেন? প্রায় 2 সিন্দুক ভর্তি পিতল ও কাঁসার বাসন আছে। সেসব বাসন তারা কোথায় রাখতেন জানেন আপনারা? সেসব তো এখনো এই বাড়িতেই আছে। যে ঘরে তারা থাকতো সেই ঘরের ভিতর 2টো সিন্দুক, বাসন ইত্যাদি জিনিসপত্র দিয়ে বোঝাই করে রেখে গেছে। পিতল ও কাঁসার বাসন যেমন ওরা এখানে রেখে গেছেন, গহনাপত্র প্রভৃতি ওরা কোথায় রেখেছেন তার কিছু সন্ধান বলতে পারেন কি? না দারোগা বাবু, বাড়ির কেউই বলতে পারলেন না যে বিলাসীদের সব গয়নাগাটি তারা অন্য কারোর কাছে রাখতে দিয়েছে নাকি নিজেদের কাছেই রেখেছে। আচ্ছা, ওদের জিজ্ঞেস করুন তো
গগনের কাছে যদি সেসব গহনা রাখা থাকতো তাহলে ওরা তো নিশ্চয়ই জানতে পারতো, তাই না? জানবার সম্ভাবনাই বেশি, কারণ গগনের কাছে গয়নাপত্র রেখে দিলে তো সবাই দেখতেই পেত। আর গগনও তো নিজের সিন্দুকের ভেতরেই তা রাখতো। তাহলে কোনো না কোনো দিন ঠিকই কথায় কথায় সে বাড়িতে এ কথা বলে ফেলতো। গগনের নিজের যে সিন্দুকের কথা বললেন, সেই সিন্দুকের চাবি কার কাছে থাকে? সেই চাবি সে কখনো কাউকে দেয় না, সেটা সবসময় সে তার নিজের কাছেই রাখে। সেই সিন্দুক কোথায়? গগনের শোয়ার ঘরে। অনেক ধন্যবাদ লক্ষণবাবু, আমাদের অনেকটা সাহায্য করলেন আপনি। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? পুলিশকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। লক্ষণের মাধ্যমে আমি এই সমস্ত কথা জানতে পারলাম। তারপর মনে মনে চিন্তা করলাম যে গগন যে বিলাসীর সাথে অবৈধ প্রণয়ে আবদ্ধ, এ কথা যখন সকলেই জানে, এমনকি বিলাসী যখন নিজের বাড়ি ত্যাগ করে গগনের বাড়িতে পর্যন্ত বাস করে গেছে, তখন সে কথা বিলাসী আমাদের কাছে গোপন করলো কেন? আর বিলাসী তার নিজের সব জিনিসপত্র নিজেই গগনের বাড়িতে রেখে গেছে, এবং যে ঘরেতে তারা বাস করেছে এখনো পর্যন্ত তা সেই ঘরেই রাখা আছে। তাহলে সেসব কথাই বা অস্বীকার করলো কেন বিলাসী? তবে কি বিলাসী এবং গগন দুজনে মিলেই এই পাপ কাজ করেছে? আর গগন নিজের কাছেই সব গয়নাগাটি রেখে দিয়েছে, সেই জন্যেই কি বিলাসী কোনোভাবে গগনের নাম নিজের মুখে আনতে চায়নি? তার মনে মনে নিশ্চয়ই ভয় আছে যে গগনের নাম আমরা যদি কোনোভাবে জানতে পারি বা পাছে তার বাড়িতে যাই এবং তার বাড়িতে অনুসন্ধান করি, তাহলে সব সত্যি কথা বের হয়ে যাবে। এমন অবস্থায় গগনের সিন্দুক, বাক্স প্রভৃতি সন্ধান করে দেখা উচিত নয় কি? আমরা যে হত্যার অপরাধেই অনুসন্ধান করছি সেই ব্যাপারেই তো এখনো নিশ্চিত নই। এই অবস্থায় গগনের বাড়ির মধ্যে প্রবেশ করে তার অনুপস্থিতিতে খানা তল্লাশি করলে সেটা কি আইনসঙ্গত হবে? আর গগন যদি সত্যিই কোনো না কোনোভাবে বৃদ্ধাকে হত্যার অপরাধে অপরাধী হয় এবং গহনাপত্র তার সেই ঘরেই রেখে সে পালিয়ে গিয়ে থাকে, তাহলে সে যখন ফিরে এসে জানতে পারবে যে তার উপর সন্দেহ করে পুলিশ তার বাড়ি পর্যন্ত এসেছিল, তখন সেসব জিনিস সে কি আর নিজের বাড়িতে রাখবে? তাই এই পরিস্থিতিতে ন্যায় হোক বা অন্যায় হোক, গগনের বাড়ি অনুসন্ধান না করে আর থাকা যায় না। এইসব চিন্তা ভাবনার পর লক্ষণবাবুকে আমি বললাম, লক্ষণবাবু, আমাদের আর একটু সাহায্য করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। গগনবাবু যে বাড়িতে নেই এবং আমরা এক জটিল মোকদ্দমার অনুসন্ধান করবার জন্য এখানে এসেছি, তখন তার বাক্স, সিন্দুক প্রভৃতি না দেখে আমরা কোনোভাবেই যেতে পারি না। আপনি বাড়ির মহিলাদের বুঝিয়ে বলুন এবং তাদের নিজস্ব বাক্স, সিন্দুক প্রভৃতি কোথায় আছে তা আমাদের দেখিয়ে দিতে বলুন। লক্ষণবাবু গগনের বাড়ির মহিলাদের আমার কথা বুঝিয়ে বললেন। তাদের যথেষ্ট অনিচ্ছা থাকলেও আমরা গগনের বাড়ির মধ্যে প্রবেশ করলাম। লক্ষণবাবু সেইখানেই উপস্থিত ছিলেন। তিনি ছাড়া আরও কয়েকজন পাড়ার ভদ্রলোক সেখানে ছিলেন। আমরা তাদের নিয়ে গগনের বাড়ির মধ্যে ঢুকলাম। গগনের সিন্দুকের চাবি তার কাছে, সুতরাং প্রথমে অন্য কোনো চাবি দিয়ে সেই সিন্দুক খুলতে পারা যায় কি না আমরা সেই চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনোভাবে কৃতকার্য না হয়ে অবশেষে সকলের সামনেই সিন্দুক ভেঙে ফেললাম। সিন্দুকের ভিতর যেসব জিনিসপত্র পাওয়া গেল তা দেখে সকলেই বিস্মিত হলাম। সেই সিন্দুকের মধ্যে একটা মাটির পাত্রে কতকগুলো সোনা এবং রূপোর গহনা রাখা ছিল। সেসব গহনা বার করে সবার সামনে নিয়ে আসা হলো। বাড়ির মহিলারা পাশের দরজার আড়াল থেকে এইসব ব্যাপার দেখছিলেন। এসব গহনা দেখে তারাও খুব অবাক হলেন। বললেন, এগুলো তো গগনের গয়না নয়, তাহলে এত গয়না সে কোথায় পেল? এর মধ্যে তো দেখছি বিলাসীর গয়নাও আছে। এর অনেক গয়নাই আগে আমরা বিলাসীর কাছে দেখেছি। তাদের এই সমস্ত কথা আমাদের কানে এলো ঠিকই, কিন্তু আমরা তখন কাউকে আর কিছু জিজ্ঞাসা না করে সেসব গহনার একটা তালিকা প্রস্তুত করলাম। তারপর সেখান থেকে চলে এলাম। গগনের বাড়ি থেকে সেসব গহনা নিয়ে আমরা অন্য কোনো জায়গায় না গিয়ে সোজা বিলাসীর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম যে তখনও পর্যন্ত বিলাসী দাওয়ার উপরে বসে উঠোনে বসা কনস্টেবলের সাথে কথা বলছে। আমাদের আবার তার বাড়িতে আসতে দেখে সে যেন কেমন চিন্তায় পড়ে গেল। তাকে দেখে মনে হলো
সে যেন বেশ ভয় পেয়েছে এবার। বাড়ির ভিতরে ঢুকে আমরা বিলাসীকে আমাদের কাছে আসতে বললাম। সে দাওয়ার উপর থেকে উঠোনে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা যেসব গহনা গগনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো বিলাসীর সামনে তুলে ধরলাম। তারপর বললাম, দেখো দেখি এই গহনাগুলো কার? সেগুলো দেখে বিলাসী খুবই আশ্চর্য হলো এবং চারিদিকে একবার চকিত দৃষ্টি বুলিয়ে নিল। বুঝলাম গগন আমাদের সঙ্গে আছে কিনা সে সেইটাই দেখছে। তারপর গহনাগুলো ভালোভাবে দেখে বিলাসী অনায়াসেই বলল, না দারোগাবাবু, এই গয়নাগুলো কার তা তো আমি জানি না, আর এগুলো আগে দেখেছি বলেও তো চিনতে পারছি না। না না, এর আগে এইসব গয়না আমি কখনো দেখিনি। বিলাসীর কথা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। গহনাগুলো দেখে বিলাসী যা বলল তাতে আমাদের মনে আরও সন্দেহ বেড়ে গেল। আমাদের মধ্যে কেউ কেউ বলে উঠলেন, এতক্ষণ তো আমাদের মনে যেটুকু সন্দেহ ছিল এই কথা শুনে সেটাও মিটে গেল। এখন আমরা বেশ বুঝতে পারছি যে এটা একদমই আত্মহত্যা নয়, আর নিজে থেকে পড়ে গিয়েও বৃদ্ধা আঘাত পাননি। বিলাসী এর আগে যে সমস্ত কথা বলেছে তা সবই মিথ্যে। বিলাসী তার শাশুড়িকে খুন করেছে আর তার সমস্ত গয়নাগাটি চুরি করে নিজের গয়নার সঙ্গে তার উপপতি গগন ঘোষের কাছে লুকিয়ে রেখেছে। নয়তো নিজের গয়না নিজেই চিনতে পারলো না, এ আবার কেমন কথা? এই কথা শুনে বিলাসী কেঁদেই ফেলল এবং বলল, না দারোগাবাবু, আমি আগে যা যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। আমি শপথ করে বলছি, আমি আমার শাশুড়িকে খুন করিনি বা কাউকে করতেও দেখিনি। আপনারা আমার বিপক্ষে যেসব কথা বলছেন তা ঠিক নয়, ঠিক নয় সেগুলো। কিন্তু বিলাসীর কথা কেউ বিশ্বাস করল না। তার কথা শুনে কেউ কেউ তাকে দু চারটে অকথ্য ভাষায় গালিও দিতে লাগলো। একজন তো রীতিমতো তাকে মারতে দৌড়লো। হ্যাঁ, ও খুন করেনি বই কি? ভেবেছে এর এই কুমিরের কান্না দেখে আমরা সব বিশ্বাস করে নেব? এ ভারী বজ্জাত মহিলা, ধরে দু চার ঘা দিলে সত্যি বেরিয়ে আসবে সব। পুলিশ কর্মচারীদের এইসব ব্যাপার দেখে বিলাসী আর কোনো কথা বলে না, বরং ভয়ে ভয়ে দাওয়ার একপাশে গিয়ে বসে রইল সে। এই ঘটনার পর এতক্ষণ পর্যন্ত যেরকমভাবে বিলাসীকে রাখা হয়েছিল সেভাবে আর তাকে রাখা গেল না। বৃদ্ধার হত্যা করার সমস্ত সন্দেহ যখন তার উপরই এসে পড়েছে তখন তাকে রীতিমতো প্রহরীদের পাহারায় রাখা হলো। তাছাড়া যাতে সে পালিয়ে যেতে না পারে সেই জন্য সেই সময় সেখানে উপস্থিত কর্মচারীরা প্রত্যেকেই তার উপর বিশেষভাবে লক্ষ্যও রেখেছিল। এক কথায় বিলাসী এখন নজরবন্দি অবস্থাতেই তার বাড়িতে রইল। তবে বিলাসীর কাছ থেকে যে আরও কোনো কথা জানা যাবে না তা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। তার উপায়ন্ত না দেখে তাকে নিয়েই আমরা অনুসন্ধান করব বলে মনস্থির করলাম। আবার ভাবলাম প্রথমে গগন ঘোষের অনুসন্ধান করাই উচিত হবে, কারণ তাকে পেলে কিভাবে বিলাসী এইসব গহনাপত্র তার বাড়িতে নিয়ে গেল তার কাছ থেকে অনায়াসেই জানতে পারা যাবে। এইসব ভেবে বিলাসীকে একজন উপযুক্ত প্রহরীর পাহারায় রেখে আমরা গগন ঘোষের অনুসন্ধানের জন্য বেরিয়ে গেলাম। গগনের অনুসন্ধান করতে লাগলাম ঠিকই, কিন্তু কোথায় গেলে যে তার সন্ধান পাবো তা কিছু স্থির করতে পারলাম না। তাই আবার তার বাড়িতে গিয়েই উপস্থিত হলাম। শহর এবং শহরতলির ভিতরে কোন কোন জায়গায় গগনের কুটুম আছে তা তার পরিবারের কাছ থেকে জেনে গগনের অনুসন্ধানের জন্য সেই সব জায়গাতে লোক পাঠালাম, কিন্তু তারা কোথাও তার খোঁজ না পেয়ে ফিরে এলো। ক্ষুণ্ণ মনে আবার আমরা বিলাসীর বাড়িতেই গেলাম। বিলাসীর বাড়িতে এসে আমরা যে দৃশ্য দেখলাম তাতে মনে হলো আমরা যে সন্দেহের উপর নির্ভর করে অনুসন্ধানে নেমেছি তাতে আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নেই। মনে এই রকম ভাবলাম ঠিকই, কিন্তু চোখের সামনে যা দেখলাম তাতে মনে মনে অত্যন্ত রাগ হলো, সাথে লজ্জাও। নিজের বন্দোবস্তের উপর নিজেরই হাজার বার দোষারোপ করতে লাগলাম। দেখলাম যে প্রহরীকে বিলাসীকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলাম সে অচেতন অবস্থায় বিলাসীর ঘরের দাওয়ার উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে।
আর সে এমনই গাঢ় ঘুমে আচ্ছন্ন যে আমরা যে বাড়ির মধ্যে প্রবেশ করেছি সে তার বিন্দুমাত্র আভাস পর্যন্ত পাইনি। প্রহরীর এমন অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি বিলাসীর খোঁজ করতে লাগলাম, কিন্তু বিলাসীকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তখন সেই পাহারাওয়ালাকে ওঠালাম, এই ওঠো ওঠো। হ্যাঁ, কি ব্যাপার? তোমার উপর যে স্ত্রীলোকটিকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল সে কোথায়? আমাদের প্রশ্নের কোনো উত্তর না দিতে পেরে সে এদিক ওদিক দেখতে লাগলো। বুঝলাম তার অসাবধানতা বশতই বিলাসী প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়েছে। তখন আর উপায় না দেখে সেই বাড়ি এবং বাড়ির সংলগ্ন বাগানে ভালোভাবে খোঁজ করতে লাগলাম, কিন্তু কোথাও বিলাসীর কোনো চিহ্ন পর্যন্ত দেখতে পাওয়া গেল না। অবশেষে পাড়ার ভিতরের প্রত্যেক বাড়িতেও খোঁজ লাগালাম। প্রত্যেকের বাড়িতেই খোঁজ করলাম যে বিলাসী সেইখানে আছে কিনা, কিন্তু কোথাও বিলাসীর কোনো সন্ধান পেলাম না। এখন কি যে করা কর্তব্য এক জায়গায় বসে তাই ভাবছি, হঠাৎ মনে হলো বিলাসীর দুঃখে দুঃখ বোধ করে এমন ব্যক্তি এ পাড়ায় বোধহয় তেমন কেউ নেই। তাই তো সে শাশুড়ির সেবা শুশ্রূষা করবার জন্য ভবানীপুর থেকে তরলাকে ডাকতে গিয়েছিল। এতে করে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তরলাই তার সবচেয়ে বিশ্বাসের পাত্রী। এইভাবে সেই রাতেই আমরা ভবানীপুর গেলাম। অনেক খোঁজ করে বেলতলায় তরলার বাড়ির সন্ধানও পেলাম, কিন্তু সেখানেও বিলাসীকে পেলাম না। তবে জানতে পারলাম যে তরলা সত্যিই বাড়িতে নেই, অন্য জায়গায় গেছে। আরও জানতে পারলাম যে সকালে তরলার খোঁজ করবার জন্য সত্যিই বিলাসী সেখানে এসেছিল। এইভাবেই বিলাসী এবং তার উপপতি গগন ঘোষের অনুসন্ধান করতে করতে রাত শেষ করে সকাল হলো, কিন্তু তাদের কোনো খোঁজই পাওয়া গেল না। ক্রমে বেলাও নামল, তবুও তারা যে কোথায় গেছে তার কোনো খবরই আমরা জানতে পারলাম না। আগের দিন যে বৃদ্ধার মৃতদেহ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল এই কথা নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে। সকাল 11টার সময় সেই মৃতদেহ পরীক্ষার ফল অর্থাৎ ডাক্তারের রিপোর্ট এসে উপস্থিত হলো। সেইটা পড়ে বুঝলাম যে আমাদের অনুসন্ধান এইখানেই শেষ। বিলাসী বা তার উপপতি গগন ঘোষ নিজের নিজের বাড়িতে ফিরুক বা না ফিরুক তাতে আমাদের কোনো রকম ক্ষতি হবে না, কারণ যে অনুসন্ধানে লিপ্ত হয়ে সমস্ত রাত আমরা কষ্ট ভোগ করেছি এবং না খেয়ে বিনা বিশ্রামে যে কাজের জন্য সমস্ত রাত কাটিয়েছি, ডাক্তারের এই কথাতে আমাদের সেই সব পরিশ্রমই বৃথা হলো। বিলাসী বা গগনকে খুঁজে বার করার আর কোনো প্রয়োজনই রইল না, কারণ মৃতদেহ পরীক্ষাকারী ডাক্তার তার রিপোর্টে লিখে দিয়েছেন যে মৃতার অনেক বয়স হয়েছিল এবং বৃদ্ধ অবস্থায় যেসব রোগের প্রকোপ হয়ে থাকে বৃদ্ধার সেই সব রোগ প্রায় সমস্তই ছিল। তাছাড়া তার অত্যাধিক জ্বর হয়েছিল বলেই মনে হয়। আমার বিবেচনায় এই বৃদ্ধার স্বাভাবিক রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে। বৃদ্ধার মাথায় একটি আঘাতের চিহ্ন আছে ঠিকই, আর এই আঘাত তার মৃত্যুর অতি অল্পক্ষণ আগে হয়েছিল তাও ঠিক। তবে হঠাৎ দেখলে এই আঘাতকে খুব গুরুতর বলে মনে হলেও আর ক্ষতস্থানের দৈর্ঘ্যে ও প্রস্থে অধিক হলেও তার গভীরতা খুবই অল্প, কেবল চামড়া কেটে গেছে, হাড়ের ওপর কিছুমাত্র আঘাত লাগেনি। তাই এই আঘাতের সাথে বৃদ্ধার মৃত্যুর কোনো সংযোগ নেই। যে সময় বৃদ্ধার মৃত্যু হয়েছে এই আঘাত না পেলেও সেই সময় এবং সেই রোগেই বৃদ্ধার নিশ্চিত মৃত্যু হতো। না, গল্প কিন্তু এখানেই শেষ নয়। যদিও বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে আমরা অনুসন্ধান করতে আরম্ভ করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত যেসব পন্থা অবলম্বন করে এসেছিলাম তা আমাদের একেবারেই পরিত্যাগ করতে হলো। যাদের উপর সন্দেহ হয়েছিল এবং যাদের ধরবার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছিলাম আর নতুন নতুন উপায়ের চেষ্টাতেও খুব চিন্তিত ছিলাম, সেই সব কথা মন থেকে একেবারে দূর করে দিতে হলো। এক কথায় পরীক্ষাকারী ডাক্তারের এই রিপোর্ট পাওয়ার পর আমরা সমস্ত অনুসন্ধান একেবারে ত্যাগ করে নিজে নিজের জায়গায় চলে গেলাম। আইন অনুযায়ী এই অনুসন্ধান থেকে আমি নিবৃত্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু মনের ধাঁধা একেবারে মিটল না। কিভাবে যে বৃদ্ধা তার মাথায় আঘাত পেয়েছেন যতক্ষণ পর্যন্ত না সেই প্রকৃত সত্য জানতে পারছিলাম ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম না। এই অনুসন্ধানের কাজ শেষ করে আমি নিজের জায়গায় ফিরে গেলাম।
কিন্তু তখনও গগন ঘোষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাড়ি থেকে পাওয়া বিলাসীর এবং তার শাশুড়ির গহনাগুলি অন্য কারোর কাছে দিতে সাহসও হলো না। সুতরাং সেখান থেকে ফেরার সময় খানিকটা বাধ্য হয়েই আমি সেগুলো সঙ্গে করেই নিয়ে এলাম। এই মোকদ্দমার অনুসন্ধান ত্যাগ করতে হয়েছিল ঠিকই, কিন্তু বিলাসী এবং গগন ঘোষ তাদের বাড়িতে ফিরে এসেছে কিনা এই সংবাদ প্রায় প্রতিদিনই নিতে লাগলাম। 2-3 দিন পর জানতে পারলাম যে গগন ঘোষ এখনো বাড়িতে ফেরেনি, কিন্তু বিলাসী তার বাড়িতে ফিরে এসেছে। এই কথা জানতে পেরে একদিন তাকে ডেকে পাঠালাম। ডাকা মাত্রই বিলাসী আমার কাছে এসে উপস্থিত হলো। দারোগা বাবু, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? তা এতদিন তুমি ছিলে কোথায়? থাকবার কোনো নির্দিষ্ট জায়গা তো আমার ছিল না। যেখানে দুবেলা খেতে পেয়েছি সেখানেই খেয়েছি, আর যে থাকতে দিয়েছে তার বাড়িতেই রাত কাটিয়েছি। তোমার নিজের ঘর সংসার সবকিছু ছেলে এভাবে পালিয়ে গিয়েছিলে কেন? না পালিয়ে কি করতাম? যখন দেখলাম আপনারা সবাই এক বাক্যে বলছেন যে আমি আমার শাশুড়িকে খুন করেছি, তখন পালানো ছাড়া আমার আর কোনো উপায় কি ছিল? বিনা দোষে কে আর আপনাদের হাতে ধরা পড়তে চায় বলুন তো? আর কেই বা ইচ্ছে করে হাসির দড়ি গলায় পড়তে চায়? যখন দেখলাম আপনারা সকলেই আমার বিপক্ষে, তখন আপনাদের হাত থেকে পালানো ছাড়া আমার প্রাণ বাঁচানোর আর কোনো উপায় ছিল না। আচ্ছা, তোমার উপর তো একজন প্রহরীর পাহারা ছিল, তার হাত থেকে কিভাবে পালাতে পারলে তুমি? সেদিন আমি দাওয়ার ওপর একটা বিছানা পেতে প্রহরীকে সেখানে বসতে দিয়েছিলাম, আর আমিও পাশে একটা বিছানা পেতে সেখানে শুয়েছিলাম। প্রহরীকে বললাম সমস্ত দিন সে খুবই পরিশ্রম করেছে, আর অনেক রাতও হয়ে গেছে, আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে, আমি ওখানে শুয়েই ঘুমোচ্ছি, আর সে যেন আমার উপর পাহারা দেয়। এই বলে আমি শুয়ে পড়লাম। প্রহরীও তার বিছানার ওপর বসে আমাকে পাহারা দিতে লাগলো। আমি ঘুমিয়ে পড়েছি এমন ভান করে শুয়ে শুয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম প্রহরী বসে ঢুলতে লাগলো। ঢুলতে ঢুলতে সে আমাকে 2-1 বার ডাকলো, কিন্তু আমার কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে সে নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে পড়েছি। এই ভেবেই মনে হয় সেও নিজের বিছানার উপর শুয়ে পড়েছিল, আর ক্রমে সেও ঘুমিয়ে পড়ল। আর আমি ঠিক সেই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। প্রহরী ঘুমিয়ে পড়তেই আমি বিছানার ওপর থেকে উঠে 1 পা 2 পা করে ক্রমে বাড়ির উঠোনে নামলাম। তারপর অন্ধকারের সাথে মিশে বাগানে প্রবেশ করলাম, আর তারপর বাগান থেকে আমি সুযোগ বুঝে পালিয়ে যাই। আমাদের ভয়েই যদি পালিয়ে গিয়েছিলে তাহলে আবার ফিরে এলে কেন? আর আমাদের দ্বারা তোমার যে অনিষ্টের আশঙ্কা করেছিলে সেই আশঙ্কাই বা এখন দূর হলো কিভাবে? যখন জানতে পারলাম আমার শাশুড়িকে কেউ খুন করেনি, স্বাভাবিক রোগেই তার মৃত্যু হয়েছে, ডাক্তারি পরীক্ষায় এমনটাই তো জানা গিয়েছে, তখন আর আপনাদের ভয় করব কেন? যদি খুনই হয়নি তাহলে খুন করার অপরাধে অপরাধী কিভাবে হব? তোমার শাশুড়ি যে স্বাভাবিক রোগেই মারা গিয়েছেন এ কথা তোমাকে কে বলল? যেই বলুক, এ কথা শুনেছি বলেই ফিরে এসেছি, নয়তো আপনারা আমাকে সহজে খুঁজে পেতেন না। তোমার কি একটিবারের জন্য মনে হলো না যে এর মধ্যে আমাদের কোনো রকম চালাকি আছে? আমরা যখন এই মোকদ্দমার অনুসন্ধান করছি আর তোমাকে এবং গগনকে আমাদের একান্ত যখন প্রয়োজন, তখন তোমরা যাতে নিজের নিজের বাড়িতে এসে উপস্থিত হও তার জন্য এই সামান্য কৌশলটুকুও কি আমরা করতে পারি না? ডাক্তার যা রিপোর্ট দিয়েছে তা বাইরের লোকের জানবার সুযোগ খুবই অল্প। এমন অবস্থায় রিপোর্টের আসল কথা গোপন করে যাতে তোমরা হাজির হও, তার জন্যই যদি আমরা প্রচার করে দিই যে স্বাভাবিক রোগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে, তাহলে তুমি ঘুরে ফিরে পুনরায় আমাদের হাতে এসেই ধরা পড়তে পারো। আর ঘটেছেও তাই। তুমি আমাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আশায় লুকিয়েছিলে, কিন্তু আমাদের কৌশলে আবার আমাদের হাতে এসেই পড়লে। আর হ্যাঁ, তোমাকে যেভাবে পেয়েছি আমার বিশ্বাস গগনকেও ঠিক সেইভাবেই পাওয়া যাবে। আপনি যে কৌশলের কথা বললেন, সেরকম কৌশল করে আপনারা অনায়াসেই নিজেদের কার্যোদ্ধার করতে পারেন, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।
কিন্তু বর্তমান ঘটনা সম্বন্ধে আপনি যাই বলুন, এটা আপনাদের কৌশল নয়, এটাই সত্যি। আমার শাশুড়ির মৃত্যু যে স্বাভাবিক সে কথা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তুমি কিভাবে নিশ্চিত হলে যে আমাদের কৌশল নয়? কারণ শেষ দিনে আমি যে ভদ্রলোকের বাড়িতে রাত কাটাই তারা নিয়মিত খবরের কাগজ পড়ে, সেখান থেকেই আমি জানতে পারি। বাড়ির কর্তা এইসব খবর পড়ে এইসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে গল্প করছিলেন, আমি তাদের কথাগুলো তখন শুনতে পাই। আর এই যে আমার ঘটনার কথাই বলছে তা ভালোভাবেই বুঝতে পারি। আপনি আমাকে এখন যা বললেন সেই কথা সেই সময় আমার মনেও উদয় হয়েছিল। সেই সময় আমিও ভাবি যে যাতে আমি আমার বাড়িতে ফিরে আসি তার জন্যই সংবাদপত্রের সাহায্যে আপনারা এই মিথ্যে কথা প্রচার করে আমাকে প্রতারিত করবার চেষ্টা করছেন। তবে যাই হোক, সেই বাড়ির গিন্নির সাহায্যে আমি সমস্ত কথা কর্তার কানে তুলি। শুধু এটুকু গোপন রাখি যে আমি সেই বিলাসী, আর আমার শাশুড়ির মৃত্যুর জন্যই যে এত গোলযোগ বেঁধেছে। আমি একথা গোপন করি ঠিকই, কিন্তু কর্তা আমাকে বিলাসী বলে সন্দেহ করেন, আর এর প্রকৃত তথ্য জেনে বলবেন বলে প্রতিজ্ঞা করেন। যে ডাক্তার আমার শাশুড়ির মৃতদেহ পরীক্ষা করেন তার সাথে মনে হয় কর্তামশাইয়ের আলাপ ছিল। তিনি সেখান থেকেই বোধহয় আমার শাশুড়ির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন এবং আমাকে বলেন যে সংবাদপত্রে যেই খবর বের হয়েছে সেটা সত্যি। এটা পুলিশ কর্মচারীদের কোনো রকম কৌশল নয়। এভাবেই যখন আমি সব সত্যিটা জানতে পারি তখন আমি নিজের বাড়িতে ফিরে আসি, না হলে আপনারা কিছুতেই আমার খোঁজ পেতেন না। বিলাসের কথা শুনে আমি খুবই আশ্চর্য হলাম এবং মনে মনে ভাবলাম যে এই কুলোটা স্ত্রীলোকের কি অসাধারণ বুদ্ধি। এই সময় বিলাসীকে আবার সেই গহনাটির কথা জিজ্ঞাসা করলাম। সেই সব গহনা যে তারই এ কথা সে এবার স্বীকার করল এবং বলল, আমি গগনের কাছেও সব গচ্ছিত রেখেছি। তবে গগন যে তার উপপতি সে কথা কিন্তু এখনো সে স্বীকার করল না। বুঝলাম মেয়ে মানুষের লজ্জাই তার একমাত্র অস্বীকার করবার প্রধান কারণ। তাকে সেদিনের মতো বিদায় দিলাম আর বললাম, আচ্ছা, এই গগন বাড়িতে ফিরে এলে সময় মতো একদিন দুজনে আমার কাছে এসে তোমাদের গহনাগুলি নিয়ে যেও। আমার কথা শুনে বিলাসী সেখান থেকে চলে গেল। এই ঘটনার ৩-৪ দিন পরে একদিন বিলাসী ও গগন ঘোষ দুজনে আমার কাছে এসে উপস্থিত হলো। তাদের যেসব গহনাগাটি আমার কাছে ছিল তা তারা চাইল। তাদের কথা শুনে আমি বললাম, গহনাপত্র সব আমার কাছেই আছে, আমি এখনই তোমাদের তা ফিরিয়ে দিতে পারি, কিন্তু এসব গহনা ফিরিয়ে দেওয়ার আগে আমি গগনকে ২-৪টে কথা জিজ্ঞেস করতে চাই। আপনার যা ইচ্ছে হয় তা স্বচ্ছন্দে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এর আগে তোমাদের যে সামান্য ভয়ের কারণ ছিল তা যে এখন আর নেই এই কথা বোধহয় তুমি শুনে থাকবে। সবই শুনেছি। যখন আমরা কোনো দোষে দোষী নয় তখন আমাদের আর ভয়ের কারণ কি? এমন অবস্থায় তুমি আমার কথার জবাবে যে সব সত্যি কথাই বলবে এটা আমি বোধহয় তোমার থেকে আশা করতে পারি। মিথ্যে বলবো কেন? আপনি আমাকে যা জিজ্ঞেস করবেন আমি যতটা জানি তা সত্যিই আপনাকে বলবো। তুমি বিলাসীকে চেনো? না চিনলে আর তার সঙ্গে আপনার কাছে আসবো কি করে? ও তোমার কে হয়? ও আমার কেউই নয়, ও সোনার বেনের মেয়ে আর আমি গোয়ালা। তোমরা এক জাতি নও তা আমি জানি, কিন্তু ওর সাথে তোমার কোনো রকম বৈধ বা অবৈধ সম্পর্ক আছে কি? আপনি তো সে কথা আগেই জানতে পেরেছেন, আমি আর এখন সে কথার কি উত্তর দেব? বিলাসীর শাশুড়ি এই কথা জানতেন? জানতেন। অনেক দিন ধরেই ওরা আমার বাড়িতে গিয়ে বাসা করেছে, তখন উনি স্বচক্ষে সবই দেখেছিলেন। তা তুমি যেসব গহনার জন্য আমার কাছে এসেছো সেসব গহনা কার? সেই সব গয়নাই এখন বিলাসীর। আচ্ছা, সেসব গহনা তোমার কাছে এলো কিভাবে? আমরা দুজনে মিলে সব গয়নাগাটি আমার কাছেই রেখেছিলাম। এসব গহনা যে বিলাসীর তা সে পূর্বে একবার অস্বীকার করেছিল, তার কারণ কিছু বলতে পারো? সে স্ত্রীলোক, বোধহয় ভয় পেয়ে অস্বীকার করে থাকবে। সে যাই হোক,
বৃদ্ধাকে তুমি শেষ কোন দিন দেখেছো? যেদিন ওর মৃত্যু হয় সেই দিনও আমি তাকে দেখেছিলাম। সেদিন কখন তুমি তাকে দেখেছিলে মনে আছে? বোধ হয় বেলা 10টা-11টা হবে। সকাল 10টা-11টার সময় তুমি বৃদ্ধাকে কোথায় দেখেছিলে? তাঁর বাড়িতেই তাকে দেখেছিলাম। বিলাসী সে সময় কোথায় ছিল? সেই সময় সে কোথায় ছিল তা আমি জানি না, কোনো কাজে গিয়ে থাকবে হয়তো। একটা বিশেষ কাজে সেদিন আমাকে অন্য জায়গায় যেতে হয়েছিল, সেই জন্য আমি সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোই। এর কয়েকদিন আগে থেকেই বৃদ্ধার খুব জ্বর হয়েছিল বলে আমি একবার তাঁকে দেখে আর বিলাসীকে বলে যাব বলে ঠিক করি, কারণ আমার ফিরতে যে কদিন লাগবে তখন তা আমি ঠিক জানতাম না। আমি ওদের বাড়িতে ঢুকে দেখলাম যে বৃদ্ধা ভীষণ জ্বরে একেবারে অস্থির হয়ে পড়েছেন এবং দাওয়ার ওপর যেখানে শুয়েছিলেন সেখান থেকে ওঠার চেষ্টা করছেন। বিলাসী বা অন্য কেউই সেই সময় বাড়িতে ছিল না। বৃদ্ধার এমন অবস্থা দেখে আমি তাড়াতাড়ি তাঁর কাছে গেলাম, কিন্তু তাঁর কাছে পৌঁছনোর আগেই তিনি দাওয়ার ওপর থেকে একেবারে নিচে পড়ে গেলেন। সেখানে কতকগুলো ইট ছিল, তার একটার ওপর মাথা ঠুঁকে যাওয়ায় সেখানে চোট লাগে আর একটু রক্তও বের হয়। এই দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। বিলাসী বিলাসী বলে 2-1বার ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া না পেয়ে আমি বৃদ্ধাকে আস্তে আস্তে উঠিয়ে দাওয়ার উপর শুইয়ে দিই। সেই সময় বৃদ্ধা একেবারে অজ্ঞান হয়ে পড়েছিল। তাকে 2-1টা কথা জিজ্ঞেস করে বুঝলাম কথা বলবার ক্ষমতা আর তার নেই। বুঝতে পারলাম তার মৃত্যু আসন্ন। সেই জন্যই বিলাসীর অপেক্ষায় আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। সেই সময় আমার মনে হলো আমার এখানে আর অপেক্ষা করাটা ঠিক হবে না। জাহাজ ছাড়তে আর বেশি দেরি নেই। অনেক সময় খুব বয়স হয়ে গেলে সহজে মৃত্যু হয় না, মরতে মরতে 2-4 দিন হয়ে যায়। এইসব ভেবেই আর বিলাসীর অপেক্ষা না করে আমি সেখান থেকে চলে যাই। এই সবেমাত্র কালই আমি ফিরেছি, এসে শুনলাম বৃদ্ধা নাকি মারা গিয়েছেন। বিলাসীও পুলিশের টানাটানিতে পড়েছিল, আর আমার উপর সন্দেহ হওয়ায় আমার বাড়িতেও খানা তল্লাশি হয়েছে। তবে এখন সমস্ত গোলযোগ মিটে গেছে, আপনাদের মনের সন্দেহ দূর হয়েছে। এখন আমার বাড়ি থেকে আনা গয়নাগুলো আমাদের ফিরিয়ে দিন, আমরা যে যার বাড়িতে ফিরে যাব। এই মোকদ্দমার অনুসন্ধানের কাজ পরিত্যাগ করবার পরেও আমার মনে যেসব বিষয়গুলি জানবার ইচ্ছে ছিল, গগনের কথা থেকে তার সবটাই জানতে পারলাম। আমি ওদের আর কোনো কথা না বলে আমার কাছে যেসব গহনাগাটি ছিল তা এনে ওদের হাতেই দিলাম। ওরা সমস্ত জিনিস বুঝে নিয়ে সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। আমিও নিজের অন্য কাজে মনোনিবেশ করলাম। এই মোকদ্দমার যেভাবে সূচনা হয়েছিল এবং যেভাবে তা শেষ হলো তা তো আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন, কিন্তু বিলাসীর শেষে কি পরিণাম হয়েছিল তা কি আপনারা জানতে চান? সেই ঘটনাই বরং এখন আপনাদের বলি। এই ঘটনার কয়েক মাস পরে অন্য কোনো এক কাজে যেখানে বিলাসী থাকতো সেইখানে একবার যেতে হয়। এইবারে সেইখানে গিয়ে আর সেই বাড়িটা দেখতে পেলাম না। এই ব্যাপার দেখে কিভাবে তার বাড়িঘর নষ্ট হয়ে গেল জানবার জন্য আমার মনে বেশ কৌতূহল জন্মালো। তখন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওই পাপিষ্টা বিলাসী গগন ঘোষের পরামর্শ অনুযায়ী বৃদ্ধার পরিত্যক্ত সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে ফেলে সেই সময়ের প্রিয় বন্ধু গগন ঘোষের কাছেই সেই টাকা পয়সা জমা করে রাখে। এই যে এখানে একটা সই করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে। হ্যাঁ, তোমায় আমি সত্যি ভালোবাসি গো। আমার যা কিছু আছে সবই তো তোমার। এই শোনো, তোমার ওই গলার হারটা বার করো তো, লাগবে, আমার দরকার আছে। এত কথা কিসের, বার করো বলছি তো। বিলাসীর গহনাগাটি তো আগেই তার হস্তগত হয়ে গিয়েছিল। এখন বিষয় সম্পত্তি বিক্রি করে যে টাকা পয়সা পেয়েছিল সেই অর্থ গগনেরই হস্তগত হলো। প্রথম সে বিলাসীকে খুব যত্নের সঙ্গেই নিজের বাড়িতে তাকে থাকবার জায়গা দেয়, এমনকি নিজের পরিবারের থেকেও তাকে বেশি ভালোবাসা দেখাতে থাকে। কিন্তু গগনের এই ভালোবাসা বেশি দিন টিকল না।
বিলাসী যেমন মহাপাপে লিপ্ত হয়ে নিজের প্রধান রত্ন অকপটে গগন ঘোষকে দান করেছিল, তার ফল সে ভোগ করতে শুরু করে কিছুদিন পর থেকে। ভাগশালা বুড়ি বেশ্যা মাগি, আর দামড়া বয়সে কে তোকে রাখবে রে? হ্যাঁ, আমার কি তোমার পেয়ারের নাগর পেয়েছো নাকি? চল 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 চল, বেরো এখান থেকে। যত সব ছেনালি করতে এসেছে এখানে। ওগো ওগো, আমি তোমার পায়ে পড়ছি, আমায় একটু আশ্রয় দাও। আমার গয়না, টাকা, জমি সব তো তোমায় দিয়ে দিয়েছি, আমায় একটু আশ্রয় দাও। ছলে বলে কৌশলে প্রথমে গগন বিলাসীকে তার বাড়ি থেকে বার করে দেয়। তারপর প্রচার করে দেয় যে বিলাসীর গহনাগাটি, টাকা কড়ি যা গগনের কাছে ছিল তা সমস্তই বিলাসী নিয়ে গেছে। গগন এই কথা প্রচার করে ঠিকই, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। অথচ সেই সব বিষয় যাতে বিলাসী আবার ফিরে পায় তার চেষ্টাও কেউ করে। তখন বিলাসী কেঁদে কেঁদে লোকের দরজায় দরজায় বেড়াতে থাকে। গগনের প্রায় পায়ে ধরে কত তোষামতো করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। বিলাসী তার নিজের সঞ্চিত অর্থের কানা করিও ফিরে পায়নি আর। এইভাবে 2-4 দিন উপবাস করে অবশেষে সে অন্য লোকের বাড়িতে দাসী বৃত্তি করবে বলেই ঠিক করে। কিন্তু যে ভদ্রলোকই তার চরিত্রের কথা শোনে সেই তাকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। যে যৌবনের অহংকারে মত্ত হয়ে বিলাসী এই মহাপাপে লিপ্ত হয়েছিল, এখন তার সেই যৌবন আর নেই। কিন্তু তার আগের চরিত্র দোষের জন্য কোনো ভদ্রলোকের বাড়িতে তার স্থানও হয়নি। এমন অবস্থায় পড়লে শেষ পর্যন্ত যা হয়ে থাকে, এখন বিলাসীরও সেই দশাই হয়েছে। পেটের জ্বালায় এখন তাকে ভিক্ষা করেই দিন যাপন করতে হয়। বাবু বাবু, একটা কাজ হবে? ঘরের সব কাজ করতে পারি আমি, অভাগা মানুষ, তাই আজ সব থাকতেও কিচ্ছু নেই। একটু মাথা গোজার ঠাই আর দুটো খেতে দিলেই হবে গো বাবু। মাগো মাগো, দুটো খেতে দে না মা, দুটো খেতে দে না। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আপনাদের সঙ্গে ছিলাম বং স্টোরি সার্কেল থেকে আমি শুভদীপ। আবহ এবং স্পেশাল এফেক্টসে শুভজিৎ বটপ্যাল। তাহলে আজকের মতো বিদায়। দেখা হচ্ছে সামনের সোমবার ঠিক রাত্রি 9টায়। ততদিন ভালো থাকবেন এবং ভালোবাসায় থাকবেন। শুভরাত্রি।